বন্ধুরা, আজকের ভিডিওটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি যে স্ত্রীর কোন তিনটি জিনিস যেগুলোকে স্বামীর সবসময় দেখা উচিত। যারা স্ত্রীর এই তিনটি জিনিসকে দেখে তারা জীবনে কখনোই গরিব থাকে না। তাদের ঘরের মধ্যে সবসময় মা লক্ষ্মী বসবাস করে। তারা সবসময় ঈশ্বরের ছত্রছায়ায় থাকে। আজকের ভিডিওতে আমরা এটাই জানতে চলেছি যে স্ত্রীদের ওই তিনটি জিনিস কি কি যেগুলো পুরুষদের সবসময় দেখা উচিত। এই তিনটি জিনিসকে আমরা একটি ছোট্ট কাহিনীর মাধ্যমে জানার চেষ্টা করব। তো আসুন শুরু করা যাক। অনেক সময় আগেকার কথা, একটি গ্রামে এক ব্যক্তি বসবাস করতেন। ওই ব্যক্তি তার স্ত্রীর ওপর খুবই বিরক্ত ছিল, কারণ তার স্ত্রী কথায় কথায় লড়াই ঝগড়া শুরু করে দিত। প্রতিদিনের এই লড়াই ঝগড়ার কারণে মা লক্ষ্মী তাদের ঘর ছেড়ে চলে যায়, অর্থাৎ তারা সম্পূর্ণ কাঙ্গাল হয়ে পড়ে। তাদের অবস্থা এতটাই খারাপ হয়ে পড়ে যে না তো তাদের ঘরে খাবার জন্য কোনো দানা ছিল, না তো পরার জন্য কোনো পোশাক ছিল, আর না তো পান করার জন্য জল ছিল। প্রতিদিনের এই লড়াই ঝগড়ার কারণে ওই ব্যক্তি এতটাই বিরক্ত হয়ে উঠেছিল যে তার মনে হতো যে সে এক্ষুনি আত্মহত্যা করে নেবে। এরপর একদিন সে এতটাই বিরক্ত হয়ে ওঠে যে ধিক্কারে সে জঙ্গলের দিকে চলে যায়। ওই জঙ্গলে যাওয়ার পর তার একজন সাধুর সঙ্গে দেখা হয়। ওই সাধুকে দেখে এই দয়ালু ব্যক্তি তাকে প্রণাম করে। এরপর তার চরণে পড়ে সে কাঁদতে শুরু করে। তখন ওই সাধু বলেন, হে পুত্র, কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? তোমার কিসের চিন্তা, কিসের দুঃখ, আমাকে বলো। তখন ওই ব্যক্তি বলে, হে মহাত্মা, আমার ঘরে আমি, আমার স্ত্রী এবং দুটি ছোট্ট বাচ্চা আছে। আমার ছোট্ট একটি পরিবার, কিন্তু আমার স্ত্রী কথায় কথায় লড়াই ঝগড়া করে, কলহ করে। হে মহাত্মা, আমার একটি ছোট্ট দোকান ছিল, যার মাধ্যমে আমি আমার পরিবারের পালন পোষণ করতাম। স্ত্রীর প্রতিদিনের কলহের কারণে আমার ওই ব্যবসাও বন্ধ হয়ে যায়। তাই আমার ঘরের অবস্থা এখন খুবই খারাপ। না তো ঘরের মধ্যে খাওয়ার জন্য কোনো অন্ন আছে, না তো পান করার জন্য জল আছে, আর না তো পরার জন্য কোনো পোশাক আছে। আমার ছোট ছোট বাচ্চারা আজ 3 দিন ধরে ক্ষুধার্ত। আমি তাদের করুণ দশা দেখতে পারছি না। এখন আমার মনে হচ্ছে যেন আমি নিজেই নিজেকে শেষ করে দিই। আমি আমার স্ত্রীকে অনেক বোঝানোর চেষ্টা করেছি যে দেখো, রোজ রোজ কলহ করার ফলে ঘরের থেকে সুখ শান্তি ও মা লক্ষ্মী সারা জীবনের জন্য চলে যায়, কিন্তু আমার স্ত্রী সেটা কিছুতেই বোঝে না। আর তার জন্যই আজ আমার বাচ্চারা ক্ষুধার্ত, তৃষ্ণার্ত হয়ে বসে আছে। আমি তো ঘর থেকে আত্মহত্যা করার জন্য বেরিয়েছিলাম, কিন্তু এখন আমি আপনার শরণে এসেছি। হে মহাত্মা, এখন আপনি আমাকে রাস্তা দেখান। আপনি আমাকে বলুন যে এখন আমার কি করা উচিত। তখন ওই সাধু ওই ব্যক্তিকে বলেন যে তুমি কেঁদো না, চুপ হয়ে যাও। আজ আমি তোমাকে এমন 3টি জিনিসের কথা বলবো। যদি কোনো পুরুষ নিজের স্ত্রীর এই 3টি জিনিস দেখে, তাহলে তার ঘরের মধ্যে কখনোই লড়াই ঝগড়া ও কলহ হবে না, আর সে সব সময় ধনী হয়েই থাকবে। হে পুত্র, আমি তোমাকে এই 3টি জিনিস বলছি। এই 3টি জিনিসের কথা তুমি সব সময়ের জন্য মনে রাখবে। এরপর ওই ব্যক্তিটি বলে যে হে মহাত্মা, আপনি তাড়াতাড়ি ওই 3টি জিনিসের ব্যাপারে বলুন। আমি এখন আর নিজের সময় নষ্ট করতে চাই না। তখন ওই সাধু মহাত্মা ওই ব্যক্তিকে একটি ছোট্ট কাহিনী শোনান যে এক নগরে এক শেঠ থাকতেন। ওই শেঠের অনেক বড় একটি ব্যবসা ছিল। তার ঘরে শেঠ ও শেঠের স্ত্রী থাকতেন। ওই শেঠ ও শেঠের স্ত্রীর মধ্যে খুবই ভালো সম্পর্ক ছিল। তারা একে অপরকে খুবই ভালোবাসত। তাদের মধ্যে কখনোই কোনো ঝগড়াঝাটি হতো না। এই জন্য তাদের ঘরের মধ্যে সব সময় মা লক্ষ্মী বসবাস করত, আর তাদের ব্যবসায় দিনরাত উন্নতি হয়েই চলেছিল। ওই শেঠ ও শেঠের স্ত্রীর মধ্যে ভালোবাসা দেখে তার প্রতিবেশীরা মনে মনে খুবই জ্বলতেন। যখনই কোনো স্ত্রী ও পুরুষের মধ্যে লড়াই ঝগড়া হতো, তখনই আশেপাশের সবাই তাদের এই শেঠ ও শেঠের স্ত্রীর উদাহরণ দিত। একদিন ওই রাজ্যের রাজা এটা শোনেন যে তাদের রাজ্যে এক শেঠ তার স্ত্রীকে নিয়ে বসবাস করেন। তাদের মধ্যে কখনোই কোনো লড়াই ঝগড়া হয়নি। তাই রাজা তাদের দুজনকেই রাজ দরবারে ডেকে পাঠান এবং বলেন যে দেখো সবাই, আমাদের রাজ্যে এই শেঠ ও শেঠের স্ত্রী বসবাস করেন। এদের মধ্যে কখনোই কোনো লড়াই ঝগড়া হয়নি। ওই রাজা তাদের খুবই প্রশংসা করেন। এরপর ওই রাজা একদিন তার রাজ্যে ঘোষণা করেন যে আজ সবাই নিজের ঘরের মধ্যে প্রদীপ জ্বালিয়ে রাখবে। এরপর রানী তাকে জিজ্ঞাসা করেন যে মহারাজ, আপনি সবার ঘরের মধ্যে প্রদীপ কেন জ্বালিয়ে রাখতে বলেছেন? এর কারণ কি? রানীর প্রশ্ন শুনে রাজা বলেন, হে মহারানী,
প্রদীপ হলো প্রেমের একটি সংকেত। যাদের ঘরের মধ্যে প্রদীপ জ্বলে তাদের মধ্যে প্রেম সবসময় বজায় থাকে। হে মহারানী, এই প্রদীপ জ্বালানোর একটাই কারণ, আমি চাই যে প্রেম, যে ভালোবাসা ওই শেঠ ও শেঠের স্ত্রীর মধ্যে আছে, ওই প্রেম, ওই ভালোবাসা যেন আমার রাজ্যের সমস্ত মানুষদের মধ্যে থাকে। এই জন্য আমি প্রত্যেকটি ঘরে প্রদীপ জ্বালাতে চাই। তাই রাজার সেনারা এটা ঘোষণা করে যে আজ সম্পূর্ণ রাত যেন প্রত্যেকের ঘরে প্রদীপ জ্বলতে থাকে, যেন প্রদীপ নিভে না যায়। রাজার এই কথাটি মেনে সবাই নিজের নিজের ঘরের মধ্যে প্রদীপ জ্বালায়। এরপর যখনই অর্ধেক রাত্রি হয় তখনই সবার প্রদীপ নিভে যায়। কিন্তু ওই শেঠজির ঘরের প্রদীপ সারা রাত ধরে জ্বলতে থাকে। ওই ঘরের মধ্যে শেঠের স্ত্রী কখনোই প্রদীপ নিভাতে দেয় না, কারণ এই প্রদীপ হলো প্রেমের একটি চিহ্ন। ওই শেঠের স্ত্রী চাইতো যে তাদের দুজনের এই প্রেম ভালোবাসা যেন সারা জীবন বজায় থাকে। এই জন্য তিনি সারা রাত সারা দিন এই প্রদীপ জ্বালিয়ে রাখতেন। ওই শেঠের স্ত্রী যেটা ভালো বুঝতেন সেটাই করতেন। তার যখন যা খাবার ইচ্ছা হতো তখনই ওই খাবার খেতেন। তার যদি কোনো জায়গা যাওয়ার ইচ্ছা হতো তাহলে তিনি ওই জায়গায় যেতেন। কিন্তু এই ব্যাপারে শেঠের কখনোই কোনো সমস্যা হতো না। শেঠ ভাবতো যে যদি আমি নিজের স্ত্রীকে বাধা দিতে শুরু করি তাহলে আমার ঘরের মধ্যেও ফালতু ঝগড়া শুরু হবে। এই জন্য ওই শেঠ নিজের স্ত্রীর অনেক কথাকে বা অনেক জিনিসকে উপেক্ষা করে দিত। ওই শেঠ নিজের স্ত্রীর নানান জিনিসকে এই জন্য উপেক্ষা করত যাতে তাদের মধ্যে এই ভালোবাসা বজায় থাকে। এরপর একদিন রাত্রে যখন রাজা ও রানী তার বাড়ির ছাদে যায় তখন তারা দেখেন যে সম্পূর্ণ নগরে অন্ধকার ছেয়ে গেছে, কিন্তু ওই শেঠের ঘরে এখনও প্রদীপ জ্বলছে। তখন রাজা তার রানীকে বলেন যে দেখুন রানী, তারা দুজন নিজেদের প্রেমকে বাঁচিয়ে রাখার জন্য ওই প্রদীপের আলোকে কখনোই নিভতে দেয় না। তখন রানী বলে, হে মহারাজ, তাদের মধ্যে যে প্রেম আছে ওই প্রেম ওই শেঠের স্ত্রীর জন্য, কারণ ওই শেঠের স্ত্রী খুবই বুদ্ধিমান, তিনি শেঠের সমস্ত কথা মানেন। তখন রাজা বলেন যে না, ওই শেঠ বেশি বুদ্ধিমান, এই জন্যই তার ঘরের মধ্যে লড়াই ঝগড়া কলহ হয় না। এইভাবেই রাজা বলে শেঠ বুদ্ধিমান আর রানী বলে শেঠের স্ত্রী বুদ্ধিমান। এই ব্যাপারটি নিয়ে রাজা ও রানীর মধ্যে তর্ক শুরু হয়ে যায়। তখন রানী বলেন, দেখুন, আমাদের এই ব্যাপারটি নিয়ে তর্ক করা উচিত নয়। চলুন আমরা তাদের দুজনের একটা পরীক্ষা নিই। এই পরীক্ষায় যিনি পাস হবেন তিনিই বেশি বুদ্ধিমান। রানীর এই কথায় রাজা রাজি হয়ে যায় আর তাদের দুজনের পরীক্ষা নেওয়ার জন্য তৈরি হয়ে যায়। এরপর রাজা তার মহলে গিয়ে তার এক দাসীকে ডাকেন এবং তাকে বলেন যে তুমি ওই শেঠের ঘরে যাও আর যে যে প্রশ্ন আমি তোমাকে বলছি ওই প্রশ্ন তুমি ওই শেঠকে গিয়ে শোনাবে। ওই দাসী রাজার আদেশ অনুসারে ওই শেঠের ঘরে পৌঁছায়। সেখানে গিয়ে ওই দাসী দেখে যে ওই শেঠের স্ত্রী কিছু কাজের জন্য বাজারে গেছে। এরপর রাজার আদেশ অনুযায়ী সে ওই শেঠকে ওই প্রশ্নগুলি করতে থাকে। ওই দাসী বলে যে আমি রাজমহল থেকে এসেছি, আমাকে মহারাজা পাঠিয়েছেন। তখন ওই শেঠ বলেন, বলো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। তোমাকে স্বাগত, ঘরের মধ্যে এসো, বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। ওই দাসী বলেন, না, আমি রাজার দাসী, রাজার কাজে এসেছি। তখন ওই শেঠ বলে, ঠিক আছে, তুমি আমাকে বলো যে রাজা আমার জন্য কি সন্দেশ পাঠিয়েছেন। তখন ওই দাসী বলে, হে শেঠ, যদি তুমি নিজের স্ত্রীকে ছেড়ে দাও তাহলে রাজা মশাই তোমাকে অনেক হিরে মতি সোনা দেবেন আর তিনি তোমাকে রাজমহলের একটি ভালো স্থানে কাজও দেবেন। এরপর সে দ্বিতীয় কথা বলে যে রাজা বলেছেন যদি তুমি নিজের স্ত্রীকে মেরে ফেলো তাহলে তোমাকে তিনি অর্ধেক রাজ্যের মালিক করে দেবেন। এই সমস্ত কিছু শুনে ওই শেঠ ওই দাসীর ওপর খুবই ক্রোধিত হয়ে ওঠে আর ওই দাসীকে উল্টোপাল্টা কথা বলে নিজের ঘর থেকে বের করে দেয়। তিনি বলেন যে রাজাকে বলে দেবে যে আমার কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই, আমার কাছে ভগবানের দেওয়া এত কিছু আছে যে আমি এবং আমার স্ত্রী এতেই অনেক খুশি আর আমাদের দুজনের জীবন এর মধ্যেই কেটে যাবে। তুমি রাজাকে বলবে যে এমনটা আমি কখনোই হতে দেব না। এরপর ওই দাসী রাজার মহলে গিয়ে রাজাকে সমস্ত কথা বলে দেয়। এরপর ওই রাজা বলেন যে দেখো রানী, আমি আগেই বলেছিলাম যে এই দুজনের মধ্যে শেঠ সব থেকে বেশি বুদ্ধিমান, এই কারণেই তাদের দুজনের মধ্যে কখনোই লড়াই ঝগড়া হয় না। কিন্তু তবুও রানী নিজের জেদ ধরে বসেছিল। তিনি বলছিলেন যে শেঠের থেকেও বেশি বুদ্ধিমান হলো ওই শেঠের স্ত্রী। তখন তাদের দুজনের মধ্যে আবার তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। এরপর রানী বলে যে ঠিক আছে, আপনি তো শেঠের পরীক্ষা নিলেন,
এখন আমি ওই সেটের স্ত্রীর পরীক্ষা নেব। তখন রাজা রানীকে আদেশ দেয় যে ঠিক আছে, যেমনটা তোমার ইচ্ছা, তুমি একবার ওই সেটের স্ত্রীর পরীক্ষা নিয়ে দেখে নাও। তখন রানী নিজের এক দাসীকে ডাকেন এবং বলেন যে আমি যে সমস্ত কথা তোমাকে বলছি সেগুলো তুমি ওই সেটের স্ত্রীকে গিয়ে বলবে। এরপর রানীর দাসী ওই সেটের ঘরে গিয়ে পৌঁছায়। সেই সময় সেট ওই ঘরের মধ্যে ছিল না, কোনো কাজের জন্য বাইরে গিয়েছিলেন। এরপর ওই দাসী সেটের স্ত্রীকে গিয়ে বলে যে আমি রাজমহল থেকে আসছি, আমাকে রানীমা পাঠিয়েছেন। তখন ওই সেটের স্ত্রী বলে যে বলো, রানীমা কেন পাঠিয়েছেন তোমাকে? তখন রানীর ওই দাসী বলে যে রানী বলেছেন যে যদি তুমি তোমার স্বামীকে ছেড়ে দাও তাহলে তিনি তোমাকে অনেক হিরে মতি সোনা দেবেন, আর যদি তুমি তোমার স্ত্রীকে মেরে ফেলো তাহলে তিনি তোমাকে তার রাজ্যের মালকিন করে দেবেন। ওই সেটের স্ত্রী এই কথা শোনার পর তার মনের মধ্যে লোভ জন্ম নিয়ে ফেলে। তিনি বলেন যে সত্যি সত্যি যদি আমি তাকে মেরে ফেলি তাহলে কি তিনি আমাকে অর্ধেক রাজ্যের মালিক করে দেবেন? দাসী বলে হ্যাঁ সত্যি। তখন সেটের স্ত্রী বলে তাহলে ঠিক আছে, তুমি ধরে নাও আমি তাকে মেরে ফেলেছি। এরপর দাসী বলে যে আমরা কিভাবে বুঝবো যে তুমি নিজের স্বামীকে মেরে ফেলেছ? তখন ওই সেটের স্ত্রী বলে যে আমার ঘরের মধ্যে যে প্রদীপ জ্বলে ওই প্রদীপ যখন আমি নিভিয়ে দেব তখন তোমরা বুঝে নেবে যে আমি আমার স্বামীকে মেরে ফেলেছি। ওই দাসী এই সমস্ত কথা রাজমহলে পৌঁছে রাজা ও রানীকে বলে। এই কথা শুনে রানী খুবই অবাক হয়ে পড়ে। এরপর ওই দাসী এই সমস্ত কথা রাজমহলে পৌঁছে রাজা ও রানীকে বলে। এই কথা শুনে রানী খুবই অবাক হয়ে পড়ে। এই সময় রানীর স্ত্রী জাতির প্রতি খুবই ঘৃণা হয়ে পড়ে। এরপর রাজা ওই সময় তার মহলে যে সমস্ত দাস দাসী থাকে তাদের সবাইকে ডেকে বলেন যে দেখো, আমরা এটা চাই না যে আমাদের দুজনের তর্কের কারণে কোনো নির্দোষের জীবন চলে যাক। তোমরা সবাই যাও, তোমরা যেখানেই সেটকে দেখতে পাবে সেখানেই তাকে এই সমস্ত কথা বলে দাও, আর সেটের স্ত্রীর এই চাল থেকে তাকে বাঁচাও। ওই দাসীরা ভাবে যে সে রাত্রে তার স্বামীকে মারবে আর তখন ওই প্রদীপ নিভিয়ে দেবে। আমাদের তার আগেই তার ঘরে যাওয়া উচিত আর ওই সেটকে সমস্ত কথা বুঝিয়ে বলা উচিত। এটা ভেবেই তারা সবাই সন্ধ্যার আগে তার ঘরে গিয়ে পৌঁছায়। কিন্তু তারা গিয়ে দেখে যে ওই সেট আগে থেকেই মৃত অবস্থায় পড়ে আছে। এখন রাত্রিও হয় না, তাই সেটের স্ত্রীকে জিজ্ঞাসা করা হয় যে তুমি তো বলেছিলে তাকে রাত্রে মারব, তুমি তো তাকে দিনের বেলাতেই মেরে ফেলেছ। তখন ওই সেটের স্ত্রী বলে যে আমাকে তো মারতেই হতো, আর রাত্রে তো শুধু ওই প্রদীপ নেভাতে হতো, তাই আমি সেটকে দিনের বেলাতেই বিষ দিয়ে মেরে ফেলেছি। এখন শুধু একটাই কাজ বাকি আছে, রাত্রে ওই প্রদীপ নেভানো। এটা শুনেই তারা সবাই রাজার কাছে দৌড়ে পৌঁছায়। রাজা এটা শুনেই রেগে লাল হয়ে যায় আর তার স্ত্রীর প্রতি আরও ঘৃণা জন্ম নেয়। এরপর তিনি আদেশ দেন যে এক্ষুনি ওই স্ত্রীকে বন্দি করে নিয়ে আসা হোক। এরপর রাজার সেনারা তাকে বন্দি করে রাজ দরবারে নিয়ে আসে আর রাজা তাকে কারাগারে বন্দি করে দেয়, আর তিনি ওই সমস্ত নারী জাতিকে ঘৃণা করতে শুরু করে। এরপর ওই সাধু ওই ব্যক্তিকে বলেন যে এখন তুমি হয়তো বুঝে গেছো যে স্ত্রীর ওই কোন জিনিসগুলো যেগুলো স্বামীকে সবসময় দেখা উচিত। তখন ওই ব্যক্তি ওই সাধুকে বলে যে হে মহাত্মা, আমি তো এখনও বুঝতে পারলাম না যে স্ত্রীর ওই জিনিসগুলি কি কি যেগুলো স্বামীকে সবসময় দেখা উচিত। তখন ওই সাধু বলেন হে পুত্র, সব থেকে প্রথম স্বামীকে সবসময় যেটা দেখা উচিত সেটা হলো সে কোথায় যাচ্ছে, কোথা থেকে আসছে, কার সঙ্গে কী ধরনের কথাবার্তা বলছে। এই সব দেখার ফলে সে তার স্ত্রীকে নিয়ন্ত্রণে রাখতে পারে। তার মন এটা অনুভব করতে পারে যে তার স্ত্রীর চিন্তাভাবনা এখন কী ধরনের, তার এখন মনোবাসনা কি, সেটা সে আন্দাজ করতে পারে। এর ফলে তাদের মধ্যে লড়াই ঝগড়া অনেক কম হয়। এরপর ওই সাধু বলেন যে দ্বিতীয় জিনিস যেটা স্বামীকে সবসময় দেখা উচিত সেটা হলো তার স্ত্রীর কথাবার্তা কেমন। তার স্ত্রীর কথাবার্তাতে মাধুর্য আছে নাকি সে সবসময় বিরক্ত থাকে, সে তার স্বামীর কথা মানে না, সে স্বামীর সম্মান করে না করে না। যে স্ত্রী তার স্বামীর কথা মানে না, তার সম্মান করে না, ওই স্ত্রী যে কোনো সময় যা কিছুই করতে পারে, যখন খুশি ধোঁকা দিতে পারে, যেমনটা এই সেটের স্ত্রী সেটের সঙ্গে করেছে। আর তৃতীয় যেটা স্বামীকে সব সময় দেখা উচিত সেটা হলো যে তার স্ত্রীর চালচলন কেমন, তার আবভাব কেমন, তাকে সবসময় নিয়ন্ত্রণে রাখা উচিত। এমন পরিবারের মধ্যে কখনোই লড়াই ঝগড়া হয় না, কখনো কোনো কলহ হয় না, তাদের মধ্যে সবসময় ভালো সম্পর্ক বজায় থাকে। তো বন্ধুরা,
স্ত্রী জাতির ভাবনাকে আঘাত দেওয়ার জন্য এই ভিডিওটি বানানো হয়নি, আর সবার ক্ষেত্রে এটা প্রযোজ্যও হয় না। কিন্তু স্ত্রীকে সবসময় নিয়ন্ত্রণে রাখাটাই সবথেকে বুদ্ধিমান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।